দর্শক, এই মুহূর্তে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে মূল্যস্ফীতি, অর্থাৎ জিনিসপত্রের বাড়তি দাম। সরকারের হিসাব বলছে যে গেল সেপ্টেম্বর মাসেও মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৬৩%। অর্থাৎ আগে যে জিনিস কিনতে ১০০ টাকা খরচ হতো, সেই একই জিনিস এখন কিনতে খরচ হয় ১০৯ টাকার বেশি। তো এই যে মূল্যস্ফীতি, সেটি নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ ব্যাংক তার মুদ্রানীতিতে কিছুটা পরিবর্তন এনেছে এবং সবশেষ আমরা যেটি দেখলাম, বাংলাদেশ ব্যাংক বাজারে টাকার সরবরাহ কমিয়ে এই মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করতে চায়। তাদের টার্গেট ডিসেম্বরের মধ্যে সেটি আনতে চায় ৮%-এর মধ্যে। সেক্ষেত্রে তারা সুদের হার বাড়িয়ে বাজারে টাকার প্রবাহ নিয়ন্ত্রণ করতে চায়। তো এই যে বাজারে টাকার সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার বাংলাদেশ ব্যাংকের এই যে উদ্যোগ নতুন করে সুদের হার বাড়ানোর, সেটি আসলে দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে, বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টর সহ শুরু করে সব সেক্টরে এটি কী প্রভাব ফেলবে এবং শেষ পর্যন্ত এটার প্রভাব কার উপর বর্তাবে, এসব নিয়েই আমরা সাজিয়েছি আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। আর আমাদের সঙ্গে এই আলোচনায় আজ উপস্থিত হয়েছেন হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমদাদুল হক। জনাব ইমদাদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি এই বিস্টক অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। যে আমরা এবার একটু মূল আলোচনায় যেতে চাই, যেটি আমি শুরুতে বলছিলাম, এই যে ব্যাংকের ঋণ সুদের হার নতুন করে বাংলাদেশ ব্যাংক বাড়িয়ে দিল মূলত বাজারে টাকা সরবরাহটা কমিয়ে, মানে সংকোচনমূলক যে মুদ্রানীতিটা গ্রহণ করলো বাংলাদেশ ব্যাংক। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটি করে আসলে অর্থনীতিতে কতটা ইম্প্যাক্ট পড়বে, বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে? আপনি তো রিয়েল এস্টেট সেক্টরেও আছেন, আপনার ব্যবসা আছে আমি জানি, তো সেই ক্ষেত্রে আসলে এটার কতটা প্রভাব পড়বে? দেখেন, এমন একটা কথা আপনি বলছেন যে সুদ হার বাড়াইলে এটা এমন একটা ইম্প্যাক্ট পড়বে, এটা সার্বিকভাবে প্রত্যেকটা বিজনেসের উপরেই এই ইম্প্যাক্টটা পড়বে। আর প্রত্যেকটা বিজনেসে পড়া মানে আমরা রিয়েল এস্টেট সেকশনে এটা আরও বেশি পড়বে। এটা কিভাবে পড়বে আমি আপনাকে যদি একটু বলি, একটু বিশ্লেষণ যদি আপনি এইভাবে করেন যে একটা জিনিস তৈরি করতে লাগলে মনে করেন যে আমি যদি আমাদের যেহেতু রিয়েল এস্টেট নিয়ে কথা বলতে হবে, রিয়েল এস্টেটের কিন্তু মূল ম্যাটেরিয়ালস রড, সিমেন্ট, এইগুলো আর কি, টাইলস, ক্যাবেল, এগুলা সব মিলে এই রিয়েল এস্টেট সেকশনে ৯৭টা জিনিস লাগে একটা বিল্ডিংকে সুন্দরভাবে দাঁড় করাতে, রেডি করতে। তো সেখানে যদি আমি একটা সেক্টরের কথা বলি, রডের কথা বলি, রডে হয়তো ৫৭ রকম জিনিস লাগে না, রডের র মেটেরিয়ালস হয়তো ২ রকম বা ৫ রকম লাগতে পারে। আকরিক লোহা আমরা বলি, জাহাজ ভাঙাতে কিছু নেই, কিছু মেকিং কেমিক্যাল আছে, এইগুলা। অনুরূপভাবে সিমেন্ট। তো এখন যদি সুদের হার বাড়ে, তাহলে ব্যাংক ইন্টারেস্ট যদি বাড়ে, তাহলে মনে করেন রডের জেনার বিজনেস করেন বা সিমেন্টের বিজনেস করেন বা ক্যাবেল করেন বা টাইলস করেন, প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বাড়বে। এইবার আসি আমি, দেখেন আমাদের র মেটেরিয়ালস কিন্তু এই রড, এই সিমেন্ট, এই তার, এই ফিটিংসের জিনিসপাতি, এইগুলো যখন সব একসাথে করে যখন আমরা ৯৭টা জিনিসকে একত্রে করে একটা বিল্ডিং এস্টাবলিশ করতেছি, বিল্ডিং বানাচ্ছি, তো আলটিমেটলি ওই ৯৭ রকম জিনিসের দাম বাড়বে। পাশাপাশি আমাদের যে ইনভেস্টমেন্ট, সেখানেও কিন্তু আমাদের ব্যাংক সুদের একটা ব্যাপার রয়েছে। আমরা 9% নিয়ে গত বছর বিজনেস করেছি। গত অনেক দিন থেকে আমাদের এই ইন্টারেস্টটা 9% ছিল। এটা অনেক আগে বেশি ছিল, আমরা বিভিন্ন সময় বলে 1 ডিজিট বলে, কিন্তু এটা মাননীয় মন্ত্রী মহোদয় এটা করেছিলেন। মোটামুটি সেটা নিয়ে একটা সহনের পর্যায়ে ছিলাম। এটা কিন্তু এখন আবার এই গত 2 মাস থেকে কিন্তু এটা 10.2-তে অলরেডি চলে গেছে। তো যখন এই জিনিসের দামগুলো বাড়বে, তাহলে আলটিমেটলি কিন্তু ইম্প্যাক্টটা আমরা দামটা বাড়াই দিব। আর মোটা দাগে বলতে গেলে বিজনেসম্যানরা সহজ করে বলবে যে কম দামে কিনা কম দামে বিক্রি, বেশি দামে কিনা বেশি দামে বিক্রি। তো আমি এই ব্যাপারে আপনার আরও কথা শুনবো। তো দর্শক, এবার আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি যে ব্যাংক ঋণ সুদের যে নতুন হার বাংলাদেশ ব্যাংক বেঁধে দিয়েছে এবং সেটি এই অর্থনীতিতে কি প্রভাব পড়বে সেটি নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় আছেন হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমদাদুল হক। জি, আমরা আবারও ফিরে এলাম বিরতির পর। যে আলোচনায় ছিলাম, এই যে আপনি বলছিলেন যে ব্যাংক ঋণের সুদের হার এটি অর্থনীতিতে নতুন করে চাপ তৈরি করবে, যেহেতু এমনিতেই অর্থনীতি নানা চাপের মধ্যে আছে।
তো আপনি যেটি বলছিলেন যে এটি নানাভাবে আপনাদের খরচ বাড়িয়ে দেবে, যেটা আসলে ভোক্তার উপরেই পড়বে। সাধারণত এটা আপনার সাধারণ যারা মানে আমাদের যারা ক্রেতা তাদের উপরেই যাবে। কারণ আমি আপনাকে বলছিলাম যেখান থেকে শেষ করছিলাম যে আমি যদি সহজ কথায় কম টাকা কিনি, কম টাকা বিক্রি করব। তো আলটিমেটলি যখন বেশি টাকা হয়ে যাবে ওই কস্টিংটা, তখন এটা রেট বেশি হয়ে যাবে এবং এই প্রেশারটা, চাপটা কিন্তু সাধারণ জনগণের উপর পড়বে। তাতে আমাদের সহ সমস্ত ব্যবসায়ী কিন্তু একটু চাপের মধ্যে আছে এবং সেটা ইন্টারন্যাশনালি, সেটা শুধু আমাদের দেশে এরকমই না। তো যার কারণে এইটার দাম কিন্তু বৃদ্ধি পেলে সাধারণ, আমরা খুব সহজভাবেই জানি যে দাম বৃদ্ধি পেলে মানুষের চাহিদা কিন্তু কমে যায়। আরেকটি প্রশ্ন করি এটার সঙ্গে রিলেটেড, তাহলে এই যে যদি সুদের হার বাড়ে, আপনারা বলছেন যে আপনাদের কস্টিং বাড়বে স্বাভাবিকভাবে, তো সেক্ষেত্রে কি ফ্ল্যাটের চাহিদাও কমে যাবে কিনা? নিঃসন্দেহে কমবে। এটা যখনই মানুষের একটা বাজেট থাকে যে আমি এই বাজেটের মধ্যে একটা ফ্ল্যাট কিনবো, সেখানে যদি একটা মানুষের টার্গেট থাকে যে মধ্যবিত্ত যারা ফ্যামিলি বা যারা ওয়ান ক্লাস অফ পিপুল, তাদের হিসাব নিকাশ আলাদা, তাদের দাম বাড়লেও ওই রকম একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসে না। কিন্তু যারা মিডিল ক্লাস যেগুলো যেনারা চিন্তা করেন, তাদের ফ্ল্যাটের ক্ষেত্রে হয় কি যে একটা টার্গেট থাকে যে আমি একটা 80 লাখ টাকাতে একটা ছোট্ট একটা ফ্ল্যাট কিনবো। তো যখন এই ফ্ল্যাটটার দাম ধরেন যদি আমরা 40% বেড়ে যায়, তো এই যখন এই 80 লাখের যখন আরও 20-30 লাখ টাকা যোগ হয়ে যায়, রেজিস্ট্রেশন কর যোগ হয়, তখন সেই জায়গা থেকে সে একটু বিরত থাকবে, তার আউট অফ ক্যাপাসিটি হয়ে যাবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি একটা সাভারে একটা বড় মার্কেট বানাচ্ছি, 42 কাঠের উপর বড় মার্কেট। এই 2 বছর আগে যখন আমি এই বিল্ডিংয়ের কাজটা শুরু করলাম ফাইলিং, তখন 55,000 টাকার থেকে রডটা বেড়ে 62,000 টাকা হয়েছে মাত্র, তখন আমার ফাইলিংটা শুরু হয়েছে। তা আমাদের টার্গেট ছিল এটা 70,000-এর মধ্যে হতে পারে। যখন এই রডটার দাম বেড়ে উইথিন 3-4 মান্থের মধ্যে, আমি 1.5 বছর আগের কথা বলতেছি, এই 18 মাসের মধ্যে এটা বাড়তে বাড়তে 1,02,000 টাকা টোনে এসে দাঁড়াইলো। তাহলে আমার যদি এরকম একটা বিল্ডিং অ্যাজাম্পশন ছিল যে আমার এখানে 2,500 থেকে 3,000 টন মতো টোটাল মিলিয়ে রড লাগবে আমার শোর পাইলিং দিয়ে, আমার টার্গেট ছিল। তো সেখানে 30 কোটি টাকার মধ্যে আমার রড হলেই বিল্ডিং এই পর্যন্ত হয়ে যাবে। তো যেখানে 40% যদি বাড়ে, মানে 62,000 টাকা রড যদি 1,02,000 টাকায় দাঁড়ায়, তাহলে পার টনে যদি 40,000 বাড়ে, আপনি 30 কোটি রডের দেখেন 42 কোটি টাকা লাগবে। তাহলে এই জায়গায় যে এই যে একটা বড় ধরনের গ্যাপ, তাতে কি হচ্ছে, আমরা কিন্তু আমাদের ওই টার্গেট অনুযায়ী কাজ করতে গেলে আমাদের কিন্তু কমিটমেন্ট কিন্তু ফেল হয়ে যাচ্ছে। পাশাপাশি এখন আবার ওই কস্টিংটা যদি আমরা করে নতুন করে যে দাম নির্ধারণ করব, সেটা কিন্তু যারা নতুন কিনবে তারা। আমি আর একটা আপনাকে উদাহরণ দিলে আপনি খুব সহজ হবে। জাপান গার্ডেন সিটির পাশে আমার একটা হক কনক কুঠির একটা বিল্ডিং করেছি, যেখানে আমি একটা বিল্ডিং করে, আমি 2 বছর আগের কথা আপনাকে বলতেছি, সেখানে মধ্যবিত্তদের জন্য আমরা নির্দিষ্ট স্টুডিও অ্যাপার্টমেন্ট করে ছোট মানুষ ক্লাস অফ পিপলের জন্য আমরা সেখানে 50 লাখ 60 লাখ টাকা ফ্ল্যাট বিক্রি করেছি। এইরকম লোকজন ওই বিল্ডিংয়ে এখন বাস করতেছে। আপনি এখন লাইভ ক্যামেরা, আমি লাইভ বলতেছি, সরাসরি ক্যামেরা গেলে দেখতে পারবেন। পাশাপাশি আমরা এখন পাশে আরেকটা বিল্ডিং করার চিন্তা করতেছি, সেখানেও সেম ফ্ল্যাটের দাম পড়তেছে 90 লাখ টাকা করে। তাহলে আলটিমেটলি যারা কিনে ফেলেছেন বা তাদের রিলেটিভ, হয়তো এক ভাই কিনেছে, আরেক ভাই চিন্তা করছে পরের বছর আমি কিনবো, সে তো এখন তারা আউট অফ ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে। তো যার কারণে এই সুদের হার যদি, এটা আমরা 9% দিয়ে চিন্তা করেছি, এখন 10.2, এভাবে আমার কাছে 10.2, আর একটা বিজনেসম্যানের কাছে 10.2, এখন তো 10.70, মানে 10.2 তো আমি গতকাল থেকে পরশু দিনের কথা আপনাকে বলতেছি, বৃহস্পতিবার আরেকটা হবে। তো এখন আপনি ধরেন 11 অ্যারাউন্ড, তো 11 যদি এখন ইন্টারেস্ট ক্যালকুলেশন করা যায়, তাহলে মিনিমাম 2% এক কথা এখন ডেভেলপ করবে, এবং সব কিছুতেই কিন্তু এটা কিন্তু তার মানে এটা একটা প্রভাব পড়ছে। মানে মোটের উপর যে কিন্তু 2% থাকবে না, আপনার বিজনেসে 2%, আমার বিজনেসে 2%, এরকম যখন অনেকগুলো বিজনেসমেন্টে 2 যোগ করা হচ্ছে, তখন জিওগ্রাফি টোটালি যাই দেখবেন এটা কিন্তু একটা প্রায় 30%-এর মতো একটা ইম্প্যাক্ট। তার মানে এটি আপনাদের বাড়তি দুশ্চিন্তা যোগ করেছে। অথচ 2 দিন আগে আপনারা একটু আশাবাদী হয়েছিলেন যে ফ্ল্যাট এবং জমি রেজিস্ট্রেশন ফিটা গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে, যেটা আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল। হ্যাঁ, আমাদের দীর্ঘদিন দাবি ছিল রেজিস্ট্রেশন কস্ট, এবং বিশেষ করে এটা কমানোর জন্য। এইটা আমি আপনার মাধ্যম দিয়ে, এই যেহেতু এটা সরাসরি সম্প্রচার একটা প্রোগ্রাম, আমি বাংলাদেশ সরকারকে এবং বিশেষ করে এনবিআর এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দিতে চাই যে ওনারা যে বিশেষ করে রেজিস্ট্রেশন কস্টটা কমে একটা ইতিবাচক একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কারণ আপনি দেখেন, আমরা এটা দীর্ঘদিন থেকে বলে আসছি, এটা আমি অনেক লাইভ প্রোগ্রামে বলেছি, অনেক পেপার পত্রিকা লেখালেখি করেছি, যে রেজিস্ট্রেশন কস্টটা কমাইলে লোকজন এই রেজিস্ট্রেশনের আগ্রহ বাড়ে। এবং অন্যান্য আমাদের পাশিক দেশগুলোতেও কিন্তু রেজিস্ট্রেশন আমাদের চাইতে অনেক কম, কিন্তু এটা বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে এই গত 3-4 মাসে আপনি যদি একটা স্টাডি করেন, গত জুন থেকে সেপ্টেম্বর এই 3 মাসে বাংলাদেশে টোটাল রেজিস্ট্রি 1/3 হয়েছে। তাতে গভর্নমেন্ট কিন্তু 1/3 হওয়া মানে 2/3 রেভিনিউ কিন্তু অলরেডি লুজার হয়েছে, যে মানুষ ডিসকারেজ হয়ে গেছে, নিরুৎসাহিত। তারা কি করেছে, ডেভেলপারকে বা টাকা পেমেন্ট করেছে। আমার কি বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা হয়েছে,
আমি টাকা পেয়ে গেছি, বাট তারা বিল্ডিংয়ে বাস করছে, রেজিস্ট্রেশন পরে করবে। এখন একটু কমানোর কারণে কি হবে, লোকজন এই রেজিস্ট্রেশনের দিকে আগ্রহ বাড়বে। তো আলটিমেটলি এটা কমানো খুব একটা ইতিবাচক কিছুটা উদারনীতি গ্রহণ করাতে আমি মনে করি রাষ্ট্রীয় অর্থনীতিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে এবং এটা অত্যন্ত ভালো কাজ হয়েছে। যেটুকু কমাইছে তাতেও মোটামুটি অনেক বেশি কমে নাই, তবে যাই কমছে সেটার জন্য একটা উৎসাহ পাবে এবং এটাতে রেজিস্ট্রেশন অনেক বৃদ্ধি পাবে। ঠিক আছে, আপনার ব্যাংক ঋণী সুদের হার বাড়ানোটা সেটা আপনাদের দুশ্চিন্তা যোগ করলেও এই যে রেজিস্ট্রেশন খরচ কমিয়েছে, এটা একটা সুখবর আপনাদের জন্য। পাশাপাশি আরেকটা ভালো কাজ মানে আপনাদের দৃষ্টিতে করেছে কিন্তু গভর্নমেন্ট, আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল যে ড্যাপটা সংশোধন করা, সেটিও কিন্তু গভর্নমেন্ট করেছে। তো ডেপ সংশোধন এতে করে এখন কি সুবিধা হবে? এটা সময়ের একটা দাবি ছিল। ডেপটা তো এই ডিটেল এরিয়া প্ল্যানটাকে আমরা অ্যাবসলিউটলি, এটা খুব ভালো উদ্যোগ, গভর্নমেন্টের একটা বিশাল বড় একটা মাস্টার প্ল্যান। তো এটা খুবই ভালো যে ড্যাপের জন্য যে কিছুটা সমস্যা ছিল সেটা সংশোধনের জন্য যেটা হয়েছে, হাইটের ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল হয়েছে, এটা খুব ভালো হয়েছে। তার কারণ হলো যে আপনার যদি বিল্ডিং হাইট না করা যায় তাহলে একটা বিল্ডিংয়ে ফ্ল্যাটের সংখ্যা কমে গেলে চাপটা বাড়তো। আর এখন যেটা ড্যাপের যে সংশোধনীটা বিশেষ করে হাইটের ক্ষেত্রে একটু পাওয়াতে মানে আমরা উচ্চ ভবন তৈরি করাতে আমাদের সহজ হবে এবং সেখানে আমাদের যেখানে ফ্ল্যাট একটা বিল্ডিংয়ে মনে করেন যে 8তলা বিল্ডিংয়ে যদি আমরা 2টা করে ফ্ল্যাট বানাই বা 3টা করে বানালে হয়তো 24টা ফ্ল্যাট হতো, সেখানে হয়তো আমরা এখন 1টা বা 2টা ফ্লোর বেশি পেলে হয়তো আরও 8টা ফ্ল্যাট বা 6টা ফ্ল্যাট এখানে যোগ হবে। তো আলটিমেটলি সেখানে আমাদের কস্টিংটাও একটু সুবিধা হবে, রেটেও এর উপরে ইম্প্যাক্ট পড়বে, পাশাপাশি ভূমিটাও ইউটিলাইজ হবে এবং দেশ উন্নয়নের ক্ষেত্রে তো আপনি জানেন আমাদের এই সেক্টরটা একটা বিশাল ভূমিকা পালন করে। আর অনেকগুলো ইন্ডাস্ট্রির কিন্তু সমস্ত ইন্ডাস্ট্রির যেখানে শেষ হয় প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রির শুরু হয়। তো অন্তপক্ষে রিহাব একটা আলটিমেটলি মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে একটা উন্নত দেশে পরিণত করতে হবে, তো উন্নত দেশ হতে লাগলে সেই দেশের বাসস্থান একটা মৌলিক অধিকারের একটা বিরাট পাঠ। তো মানুষ এবং এই জিনিসটা প্রত্যেকটা মানুষের মানে এটা কিন্তু বিলাসিতা না, দরকার হয় যে সারাদিন কর্মব্যবস্থা শেষে প্রত্যেকটা মানুষ যায় তার বাসায় ঘুমাইতে চায়। তো এই কাজটাই কিন্তু আমরা করছি এবং আমাদের সাথে 97 রকমের তো ডাইরেক্ট প্রোডাক্ট আমাদের সাথে জড়িত এবং লিঙ্কেজ যদি আপনি ধরেন প্রায় সব মেরে প্রায় 50 থেকে 60 লক্ষ লোক কিন্তু এই রিহাব এই আমাদের বিশেষ করে আবাসন ব্যবসার এই শিল্পের সাথে কিন্তু জড়িত। তো যার কারণে আমরা চেষ্টা করি সবসময় এই জিনিসটাকে আরও সুন্দর করার জন্য যে প্রস্তাবনাটা ছিল ড্যাপ সংশোধনী, সেটা একটা অত্যন্ত ভালো উদ্যোগ। আর রেজিস্ট্রেশন কস্ট কমানো, এটার জন্য আমি অনেকবার ব্যক্তিগতভাবে অনেক প্রোগ্রামে বলেছি, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক মনে করি যে একটা যুগোপযোগী সিদ্ধান্ত সরকার নিয়েছে, এর জন্য আমাদের সরকারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। জি, আবার একটু সেই প্রথম আলোচনার দিকে একটু ফিরে যাই। এই যে আপনি যেটি বলছিলেন যে ব্যাংক ঋণ সুদের হার এটি নানাভাবে যে প্রভাব ফেলবে অর্থনীতিতে, কিন্তু সরকারের বা কি করা আছে? এই মুহূর্তে তো জনগণ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে মূল্যস্ফীতি নিয়ে, তাদেরকে তো মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণ করতে হবে। আর আপনি নিজেও জানেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার একটা মোক্ষম হাতিয়ার হচ্ছে টাকাকে আরও দামি করা, অর্থাৎ টাকার সার্কুলেশনটা কন্ট্রোল করা। তো সেই পথেই তো বাংলাদেশ ব্যাংক এগুচ্ছে। তাহলে সমাধানটা আসলে কি হবে? আপনি কি এমন কোনো পরামর্শ দিতে পারেন যেটি একই সঙ্গে মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রেও কাজে লাগবে, আপনাদের ব্যবসা বাণিজ্যও যাতে স্মুথলি চলে? আমি এই পরামর্শের কথা যদি বলেন, আমি ব্যক্তিগতভাবে পরামর্শ হিসেবে এরকম বলতে পারি যে ব্যবসায়ীদের একটু ফ্লেক্সিবল দিতে বাংলাদেশ সরকার চাইলে দিতে পারেন, বাংলাদেশ ব্যাংক দিতে পারেন। যেমন আমরা স্টিমুলাস প্রণোদনার যে টাকা সরকার দিয়েছিলেন, এটা অত্যন্ত যুগোপযোগী একটা ভালো কাজ করেছিলেন, যেটার জন্য আমি ব্যক্তিগতভাবেই এই ফ্যাসিলিটিটা পেয়েছি এবং এটা খুব ব্যাংকের জন্য আমাদের জন্য পজিটিভ হয়েছে। তো এখন এটা 1 বছরের জন্য দিয়েছিল। তো কোভিডের পরে 1 বছরে কিন্তু একটা ব্যবসা হুট করে মানে ঘুরে দাঁড়ানো যায় না, আর বিশেষ করে আমাদের রিয়েল এস্টেট সেক্টরটা করা যায় না। এটা অন্যান্য বিজনেসের ক্ষেত্রে কিছুটা ওভারনাইট প্রোডাকশন করে একটু ওভারটাইম বাড়াইয়ে হয়তো দ্রুতই রিকভার করা যায়, কিন্তু আমাদের যে বিল্ডিং, আপনি একটা বিল্ডিং চাইলে যত টাকায় আপনার থাকুক আপনি 15 দিনে বিল্ডিং বানাতে পারবেন না, কারণ একটা পাইলিং করতে হলে তার 21 দিন পরে তার পাশেটা করা যায় না, একটা কলম করার পরে ছাদ দেওয়ার পরে 21 দিন মিনিমাম তার স্ট্যান্ড ঠিক করার জন্য ছাদে আপনার সাপোর্টিং দিয়ে রাখতে হয়। তো আপনি চাইলেই যে আজকে ছাদ দিলেন, কালকে খুলে পরশুদিন একটা ছাদ, তারপর দিন একটা ছাদ, এভাবে ওভারনাইটে আমাদের সেক্টরে কাজ করা যায় না। তো আলটিমেটলি 1 বছর আমি যে বিল্ডিংটা শুরু করেছি, ওই বিল্ডিংটা 1 বছরে যায় দেখা যাচ্ছে 500টা ছাদ পর্যন্ত হয়েছে। তখনই আমাদের 15,000 টাকা স্টিমুলাস আছে, টাকাটা অ্যাডজাস্ট করার জন্য বলা হলো। তো যদি এই টাকাটা অ্যাডজাস্ট না করে যদি এটা 2 বছর বা 3 বছর ক্যারি ফরওয়ার্ড করে আমাদেরকে দিয়ে দিতেন, তাহলে যেটা আমাদের একবার দিয়ে দিচ্ছেন সেটাতে আরো 2 বছর যদি আমাদের কন্টিনিউ করতে, তাহলে কিন্তু সুদের হারটা কিন্তু কম থাকতো, আমরা কিন্তু কস্টিংটা কিন্তু
কমই রাখতে পারতাম, কারণ প্রধানের টাকা ইন্টারেস্ট একটু কম ছিল। পাশাপাশি যারা এই ইনস্টলমেন্টটা ভোগ করেছেন তাদের এইটা রিপেমেন্টের প্রেশারও থাকতো না। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল, এটা বাংলাদেশ ব্যাংক চাইলে করতে পারে। পাশাপাশি যে ভ্যাট ট্যাক্সের যে বিষয়টা আপনি বলতেছেন, বিশেষ করে গ্রোয়িং যে মানে কোম্পানিগুলো যেগুলোর জন্য যাতে অর্থনীতিতে প্রভাব পড়ে, সেখানে ভ্যাট ট্যাক্স কিছুটা সহনীয় চাইলে করা যায়। যেমন আমি রেজিস্ট্রেশনের কথা বললাম, রেজিস্ট্রেশন কস্ট কমানোর কথা বললাম, বিশেষ করে আপনার রড সিমেন্ট বা লিঙ্কেজ কোম্পানি তার এই সমস্ত যেগুলোর সাথে আমাদের সেক্টরটা জড়িত, একটু ভ্যাট ট্যাক্স কমাইলে তাহলে কিন্তু এখানে দেখবেন যে একটু আমাদের ওইগুলা তো আমরা কস্টিংয়ের সাথে ওভারহেড কস্টিংয়ের সাথে যোগ করি, যখন আমার খরচ কমবে আমার কস্টিং কমবে। তো এইটা একটা করতে পারে। পাশাপাশি ইন্টারেস্টটাকে অ্যাবসোলিউটলি কর্পোরেট হিসাবে যেগুলা ইন্ডাস্ট্রিয়াল যেগুলা জাতীয় অর্থনীতি ভূমিকা রাখে, সেখানে ইন্টারেস্ট কিন্তু একটু সহনীয় পর্যায়ে রাখা যাইতে পারে, কারণ যেগুলো খুব দ্রুত জেনারেট হয়, আমাদের এগুলো তো টাকাগুলো তো রোলিং হয়। তো এই সমস্ত জিনিসপাতিগুলো যদি সমন্বয় করে একটা প্রপার মনিটরিং টিম করে একটা ইনভেন্টরি করে স্পেসিফিক কোন কোন জায়গা এই খাতগুলো করে এনবিআরের মাধ্যম দিয়ে যদি এগুলো এস্টাবলিশ করা যায়, তাহলে কিন্তু মোটের উপরে আমাদের কস্টিংটা একটু কম থাকবে। আর কম থাকা মানেই দাম কম থাকবে, দাম কম থাকা মানেই সহন থাকবে। সেখানে নতুন করে মুদ্রাস্ফীতি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে না বলে আমি মনে করি। যে আমরা কিন্তু আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে সার্বিকভাবে আপনার আর কি বলার আছে? সার্বিকভাবে আমার বলার যে দেশের বর্তমান প্রেক্ষাপটে আসলে আমরা যে সেক্টরটা নিয়ে কাজ করতেছি, এই সেক্টরের দিকে আরেকটু নজর দিয়ে এই সেক্টরটাকে আরেকটু ভালো করা যায়। বিশেষ করে এককালীন কোনো একটু লং টার্ম বেসিসে কোনো লোন দিতে পারলে আমরা একটু কাজ করতে পারি। তারপর আপনাকে যেটা বললাম, স্টিমুলাসটাকে ক্যারি ফরওয়ার্ড করে আরও 1-2 বছর ব্যবহার করা যায় কিনা, এরকম করতে পারি, তাহলে সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে। পাশাপাশি একটু ব্যাংকের একটু উদারনীতিতে আসতে হবে লোনের ক্ষেত্রে, বিশেষ করে যারা ফ্ল্যাট ক্রয় করে তাদের যদি একটু লোন একটু সহজ শর্তে দেওয়া হয়, তাহলে দেখবেন যে তারা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে একটু আগ্রহ পাবে, কারণ একটু দাম তো বেড়ে গেছে। অ্যান্ড আলটিমেটলি যদি ব্যাংক কনজারভেটিভ হয়ে যায়, তাহলে তারা এটা কিনতে পারবে না। তো সেই ক্ষেত্রে যারা ফ্ল্যাট কিনে তারা নর্মালি এটা অত্যন্ত সিকিউর্ড একটা লোন, কারণ একটা মানুষ সারা জীবনের সমস্ত সঞ্চিত অর্থ দিয়েই কিন্তু একটা ফ্ল্যাট কিনে, তারা ফ্যামিলি সকল কিনে থাকে। তো আলটিমেটলি এই লোনটাতে আমরা ব্যক্তিগতভাবে আমি মনে করি এই লোনের ক্ষেত্রে কোনো ঝুঁকি আমি দেখি না, কারণ একটা ফ্ল্যাট 80 লাখ বা 1 কোটি একটা ফ্ল্যাট একটা মানুষ কিনে তার সমস্ত অর্জন দিয়ে সে ব্যাংক থেকে হয়তো 30 লাখ বা 40 লাখ টাকা লোনের জন্য আবেদন করে, কিন্তু সেখান থেকে এই লোনটা পাইলে এই 30-40 লাখের জন্য এই লোনটা খারাপ হোক, এটা কিন্তু কোনো ক্লায়েন্ট চায় না। তো যার কারণে আমরা অনেক ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে দেখতেছি যে লোনের ক্ষেত্রে এখন কিছুটা ব্যাংক কিন্তু একটু কনজারভেটিভ আছে, যেটা আমি আগের টকশোতে আপনার এই জায়গাতে বসে বলেছিলাম যে ব্যাংক একটু উদারনীতি, আমাদের এখানে আসে অফিসে এসে আপনারা লোনের ব্যাপারে একটু বলেন, কিন্তু এখন আবার দেখছি একটু কনজারভেটিভ ওইতে আছে। তো আমি একটা পরামর্শ দিব বিশেষ করে আপনার মাধ্যম দিয়ে, যে এই জায়গা থেকে যদি একটু মানুষের পাশে ব্যাংক দাঁড়ায়, অনেক আনসোল্ড ফ্ল্যাট কিন্তু রয়ে গেছে, আনসোল্ড ফ্ল্যাট রয়ে গেছে, যেখানে অনেক রিয়েল এস্টেটের অনেক টাকা আটকায় আসছে। তো সেই টাকাগুলো বেরিয়ে আসলে গভর্নমেন্ট রেভিনিউ পেয়ে যাবে। রিয়েল এস্টেটের যারা ফ্ল্যাটগুলো প্রোডাক্ট আছে, আমার প্রায় 40টা মতো রেডি ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটগুলোর টাকা আমরা পেয়ে যাব, গভর্নমেন্ট রেভিনিউ পেয়ে যাবে, সাধারণের জন্য ফ্ল্যাটও পাবে। তো এই ব্যাপারে যথাযথ যার জায়গা থেকে আমরা প্রত্যেকে একটু সহনীত দেখাই বা উদারনীতিতে থাকি, আমার মনে হয় এটা রাষ্ট্রীয়ভাবে সবার জন্য ভালো হবে। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।